আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাখিল 2026, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা অবশ্যই টাইটেল বা হেডিং দেখে বুঝে গেছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তো এটা শুধু তোমাদের 2026-এর জন্য না, সবার জন্যই গুরুত্বপূর্ণ। যতদিন পর্যন্ত আমাদের পরিসংখ্যানের অধ্যায়টা থাকবে নবম দশম শ্রেণীতে, স্কুল কলেজ মাদ্রাসা সবার জন্য অধ্যায়টা গুরুত্বপূর্ণ। এখন এই অধ্যায় থেকে বিশেষ করে তোমরা আরো লাভবান হবা, যেহেতু তোমাদের এই অধ্যায় থেকে দুইটা করে সৃজনশীল তোমরা দিতে পারবা। দেখো ভাইয়া, এখন আমরা এই অধ্যায়ের প্রথমে আমাদের যে বেসিক গুলো আছে এগুলো নিয়ে আমরা একটু জাস্ট একবার মানে একটু চোখ বুলিয়ে দেবো। যেমন এখানে তথ্য কি, এই তথ্য যেমন এখানে তথ্য কি, তথ্যটা একটু পড়ে নিবা। পরিসংখ্যান কি, দেন এই জিনিসগুলো একটু পড়ে নিবা। যে পরিসংখ্যানের শাখা হচ্ছে গড়, মধ্য, প্রচুরক, প্রতিবেদক, আয়ত লেখা। উপাত্ত কি, পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যেসব সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। বিন্যস্ত উপাত্ত কি, যেগুলো সাজানো থাকে। অবিন্যস্ত উপাত্ত কি, যেগুলো অগোছালো থাকে। উপাত্ত প্রাথমিকভাবে পরিসংখ্যান উপাত্ত দুই প্রকার, সেটা হচ্ছে প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত। হ্যাঁ, এখন আমাদের মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পরিসর। এই পরিসর কখন আমরা বের করব? পরিসর বের করব হচ্ছে যে আমাদের অবিন্যস্ত উপাত্ত থেকে। যখন আমরা অবিন্যস্ত উপাত্ত থেকে সারণী তৈরি করব তখন আমরা এই পরিসর নির্ণয় করতে হবে। দেখো ভাইয়েরা, পরিসরের সূত্র হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ। তুমি তোমার সারণী উপাত্ত থেকে যেই আহ, তুমি তোমার প্রশ্নের উপাত্ত থেকে যেই সংখ্যাটা সবচেয়ে বড় সেটা খুঁজে বের করবা এবং সবচেয়ে ছোটটা খুঁজে বের করবা। আমরা এখানে খুঁজে দেখলাম আমাদের সবচেয়ে বড় হচ্ছে 62 এবং সর্বনিম্ন যেটা ছোট সেটা হচ্ছে 21। তাই পরিসরের সূত্র লিখলাম আমরা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। 62 থেকে 21 চলে গেলে 41 থাকে, যোগ 1 করে দিলে 42 হয়ে যাবে। এটা আমরা পরবর্তীতে একটু পরে যখন অঙ্ক করবো তখন আমরা দেখবো। শ্রেণীব্যক্তি কি? শ্রেণীব্যক্তি হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, যদি যা দেওয়া থাকে তাই তোমার নিতে হবে। যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু তুমি তোমার মতন করে ধরে নিতে হবে। ভাইয়া যেটা ফলো করি সেটা হচ্ছে পরিসর যদি 30-এর নিচে হয় তাহলে আমি শ্রেণীব্যক্তি 5 ধরি, আর পরিসর যদি 30-এর উপর হয় তাহলে আমি শ্রেণীব্যক্তি 10 ধরবো। উপাত্তের শ্রেণী সংখ্যা কি? উপাত্তের শ্রেণী সংখ্যা হচ্ছে নিচে নিচে কয়টি ঘর হবে, নিচে নিচে কয়টি সারি হবে, সেটাই হচ্ছে উপাত্তের শ্রেণী সংখ্যা। আর এই উপাত্তের শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে শ্রেণী সংখ্যা পরিসরকে আমি শ্রেণীব্যক্তি দিয়ে ভাগ করলে যা পাবো তাই হচ্ছে আমাদের হচ্ছে শ্রেণী সংখ্যা। যেমন এখানে পরিসর হচ্ছে 42, আমরা লিখলাম 42, আর এখানে শ্রেণীব্যক্তি আমি যেহেতু 42 30-এর উপর চলে গেছে তাই 10 ধরে নিলাম। যে 10 ধরে আমাদের 42-কে 10 দ্বারা ভাগ করে আসছে 4.2। দেখো, এখন আমাদের এখানে আসছে কত? এখানে আসছে 4 দশমিক আমাদের 2 আসছে। এই দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে, যদি দশমিক আসে তাহলে সেই তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা হবে। তাহলে এখানে দশমিক আসার কারণে এখানে 4-এর পরিবর্তে আমরা কত লিখবো? আমরা 5 লিখবো। এখানে যদি 5 থাকতো আমরা 6 লিখতাম, এখানে 6 থাকলে আমরা 8 লিখবো। দশমিকের পরে কি আছে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের হচ্ছে দশমিক আসছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। যদি দশমিক আসে তাহলে আমরা আমাদের দশমিকের আগে যা আসছে তার পরবর্তী সংখ্যাটা লিখবো। সেটা লিখবো হচ্ছে যে হয় আমরা বা দিয়ে লিখবো, না হলে আমাদের এই ধরনের একটা সিম্বল দিয়ে আমরা এখানে লিখবো, আর না হয় বা দিয়ে লিখবো। এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতা এটা একটু তোমরা মুখস্থ করে নিও। যে মাঝামাঝি কেন্দ্রের মানের দিকে মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে উপাত্ত সমূহ পঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে, মানে মানগুলার মান সবসময় মাঝামাঝি অবস্থায় থাকে। এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টি? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর ভিতরে একটি। তিনটি, সেটা হচ্ছে গড়, মধ্যক এবং হচ্ছে প্রচুরক। অবিন্যস্ত উপাত্ত থেকে গাণিতিক গড় বের করার সূত্র হচ্ছে যে তোমাদের উপাত্ত সমূহের আগে সমষ্টি তুমি বের করতে হবে, দেন উপাত্ত সমূহের সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে হবে। যেমন এখানে কতগুলো উপাত্ত দেওয়া আছে দেখো, এই উপাত্ত গুলোকে আমি যোগ করে পাইছি হচ্ছে 702, এবং এখানে টোটাল 14টা উপাত্ত আছে, 702-কে আমি 14 দিয়ে ভাগ করছি, তাই আমাদের এখানে আসছে 50.14। এভাবে তোমরা গাণিতিক গড় বের করতে হবে, এটাও আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর অবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয়ের জন্য সহজ উপায় হচ্ছে তোমার সবচেয়ে মানে বেশিবার কোন উপাত্তটা ব্যবহার হয়েছে সেটাই আমাদের প্রচুরক। এটা একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে। যেমন আমাদের এই উপাত্তগুলোর ভিতরে আমরা সাজানো করে দেখলাম সবচেয়ে বেশিবার উপাত্ত ব্যবহৃত হয়েছে 55, দুইবার। দুইবার ব্যবহৃত হয়েছে। যেহেতু 55 সংখ্যাটি সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয়েছে, তাই 55 হচ্ছে আমাদের কি? প্রচুরক।
অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয়ের জন্য হচ্ছে যে আমাদের দুইটা সূত্র খেয়াল রাখতে হবে। প্রথম দেখতে হবে যে উপাত্ত গুলার সংখ্যা, মানে কতটা উপাত্ত আছে। যতটা উপাত্ত আছে, এখানে কি 8টা আছে না 10টা আছে না 9টা আছে। যদি জোড় সংখ্যক উপাত্ত থাকে আর বিজোড় সংখ্যক উপাত্ত থাকে তাহলে সূত্র দুই রকমের হয়। যদি বিজোড় সংখ্যক উপাত্ত থাকে তাহলে সূত্র হচ্ছে n+1 ডিভাইডেড 2 তম পদের মান। এনটা কি ভাইয়া? এন হচ্ছে তোমার মানে উপাত্তের সংখ্যা, এখানে কয়টা উপাত্ত আছে সেটা। যেমন এখানে আমরা উপাত্ত বলি। আরেকটা কথা হচ্ছে যে মধ্যক নির্ণয়ের জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম বাধ্যতামূলক হচ্ছে তুমি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে, ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। এটা হচ্ছে একমাত্র মধ্যকের জন্য বাধ্যতামূলক। তাই দেখো আমরা এখানে উপাত্তের মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম এই উপাত্তগুলি। এখন এখানে দেখো উপাত্তের সংখ্যা হচ্ছে এন 13, যা হচ্ছে বিজোড়। এখানে আমার ভুল উঠছে, এটা হবে বিজোড়, যা হচ্ছে কি বিজোড়, যা হচ্ছে বিজোড়। অতএব আমাদের যেহেতু এটা বিজোড় তাই সূত্র বসছে, এই সূত্রটা আমরা বসাইছি n+1। এন এর পরিবর্তে যেহেতু 13, তাই আমরা 13 বসাইছি। 13 + 1 ভাগ হচ্ছে 2। তম পদের মান, এই লাইনটা অবশ্যই লিখতে হবে, তম পদের মান অবশ্যই এই অংশটা লিখতে হবে। এবার 13 কে 2 দ্বারা ভাগ করলে 14 পাওয়া যায়। 13 13 আর 1 যোগ করলে 14, 14 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে কত? 7। 7তম পদের মান হচ্ছে আমাদের মধ্যক। এবার সিরিয়াল আমার 7তম পদের মান কত? 7তম পদের মান হচ্ছে 52, তাই আমাদের মধ্যক হচ্ছে 52। এই প্রশ্নটা যদি জোড় আসে, জোড় আকার আসে, তাহলে উপাত্তের সংখ্যা যদি জোড় হয় আমরা লিখবো যে সূত্র হচ্ছে যে n/2 তম পদের মান প্লাস n/2 + 1 তম পদের মান। দেখো এখানে n/2 তম পদের মান, এই অংশটা লিখতেই হবে এবং প্লাস দিতে হবে, দিয়ে আবার এই অংশটা লিখতে হবে। তোমাদের বইতে আছে এরকম যে n/2 তম পদের মান এবং n/2 + 1 তম পদের মানের সমষ্টি। সমষ্টি আর যোগ একই কথা। এখন আমরা উপাত্তগুলোকে সর্বপ্রথম কি করতে হবে? ছোট থেকে বড় সাজাতে হবে, সাজালাম। উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে পাইছি এটা। উপাত্ত এখানে 14টা আছে, যা হচ্ছে জোড়। যেহেতু জোড় তাই আমরা সূত্র এটা বসাবো। আর যদি বিজোড় হতো তাহলে আগের সূত্রটা বসাতাম। এখন n মানে কি? 14। n 14 যেহেতু, তাহলে n এর পরিবর্তে 14 ভাগ 2। এখানে n এর পরিবর্তে 14 ভাগ 2, আর এখানে হচ্ছে 14 কে 2 দ্বারা ভাগ করলে 7। এখানে 14 কে 2 দ্বারা ভাগ করলে 7, 7 আর 1 যোগ করলে 4। তার মানে হচ্ছে 7তম পদ এবং হচ্ছে 8তম পদ, এই দুইটা মানের যোগফলকে আমি 2 দ্বারা ভাগ করলে যা পাবো তাই মানবো। অর্থাৎ 7তম পদ আমরা দেখতে পাচ্ছি, 7তম পদ হচ্ছে 52, আর হচ্ছে যে সাজানোর পরে 7তম পদ হচ্ছে যে 52, আর 8তম পদ হচ্ছে 55। আমরা দুটাকে যোগ করলাম, যোগ করে 2 দ্বারা ভাগ করছি, 93 সংখ্যা। এটা হচ্ছে আমাদের মতন। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ভাইয়া তোমাদের আসতে পারে। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আরো একটা প্রশ্ন মানে গুরুত্বপূর্ণ আছে, যে তোমাদের এই একটা সংক্ষিপ্ত প্রশ্ন এরকম হবে যে মধ্যমান, মনে করো যে মধ্যমান মধ্যমান দেওয়া আছে তোমার, মনে করো যে 65। এই প্রশ্নটা একটু সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট। এবং হচ্ছে যে নিম্ন সীমা, নিম্ন সীমা নিম্ন সীমা হচ্ছে তোমার হচ্ছে যে 60 হলে তোমাদেরকে প্রশ্ন করবে যে উচ্চ সীমা কত। এই প্রশ্নটা একটু ভাইয়া তোমরা একটু সংক্ষিপ্তের জন্য একটু মোস্ট ইম্পর্টেন্ট আকারে একটু শিখে নিও। উচ্চ সীমা আমাদেরকে বের করতে বলবে। তাহলে উচ্চ সীমা হচ্ছে যে প্রশ্নমূলক চিহ্ন। এখন দেখো ভাই, আমরা মধ্যমানের সূত্র জানি। মধ্যমানের সূত্র কি? মধ্যমানের সূত্র হচ্ছে যে মধ্যমানের সূত্র হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যা। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা যোগ হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, মানে হচ্ছে যে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা। উচ্চ সীমা আমাদের নাই, আমি ধরো উচ্চ সীমা ধরে নিলাম এটা হচ্ছে এইচ, তাই আমি এখানে লিখবো যে এইচ সমান সমান নিম্ন সীমা কত? নিম্ন সীমা হচ্ছে 60। নিম্ন সীমা হচ্ছে কত? 60। আমরা 60 লিখে নিলাম। আর ভাগ হচ্ছে কত? 2। আমরা মধ্যমানের সূত্র জানি যে সর্বোচ্চ সংখ্যা যোগ সর্বনিম্ন সংখ্যা ভাগ হচ্ছে 2। এখন দেখো ভাইয়া তোমাদেরকে এখানে মধ্যমানও দিয়ে দিছে। মধ্যমান কত? 65। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কত? মধ্যমান 65। আমরা এখানে লিখবো হচ্ছে যে মধ্যমান 65 ইকুয়াল, আর এখানে হচ্ছে যে এইচ, আর হচ্ছে যে প্লাস হচ্ছে যে 60, আর এখানে হচ্ছে ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে 2। এবার এই লাইন থেকে আমরা কি করবো? এই লাইন থেকে আর গুণ করবো। আর গুণ করার মানে হচ্ছে কি কোনায় কোনায় গুণ করবো। এটা নিচে মনে মনে এক আছে, তুমি এক লেখার প্রয়োজন নেই। তাহলে এক দ্বারা যখন আমি এই উপরের অংশটাকে গুণ করব, যা আছে তা আমরা আমাদের এখানে বসে যাব, যে এইচ, এখানে হচ্ছে এইচ প্লাস হচ্ছে যে 60। আর এখন যদি আমি 65 কে 2 দ্বারা এখানে গুণ করি, এই দুটো যদি আমি গুণ করি, যে এই দুটো যদি আমি গুণ করি, তাহলে 65 দ্বিগুণ কত হবে? 65 দ্বিগুণ হচ্ছে 130।
এখন এই 7 দেখো এদিকে প্লাস আকারে আছে, আমরা পক্ষান্তর করলে কি হয়ে যাবে, পক্ষান্তর করলে হবে মাইনাস। তাই আমরা এখানে কি করব, 130 বিয়োগ হচ্ছে কত, 60, আমরা বিয়োগ 7 লিখে দিব। এবার এইচ এর মান কত হয়ে দাঁড়ালো, এইচ এর মান দাঁড়ালো হচ্ছে 70। তার মানে আমাদের উচ্চ সীমা দেওয়া থাকলে আমরা এভাবে নিম্ন সীমা বের করব, নিম্ন সীমা দেওয়া থাকলে এভাবে উচ্চ সীমা বের করব। সেম ক্যাটাগরি সেম কাজ, কিন্তু তোমাদের কাজ হচ্ছে যে কি ভাইয়া, সেটা হচ্ছে যে একটু প্র্যাকটিস করতে হবে যে আহ, কি দেওয়া আছে কোনটা বের করতে হবে। একই প্রশ্ন যদি পরিসরের ক্ষেত্রে আসে তাহলে এখানে থাকবে পরিসর দেওয়া আছে, নিম্ন সীমা দেওয়া আছে, উচ্চ সীমা দেওয়া আছে, তোমরা তখন পরিসরের সূত্রটা বসাবো। এই পরিসরের সূত্রটা ভাই এদিকে দেখো, পরিসরের সূত্রটা কি, পরিসরের সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ আইন। তখন তুমি আস্তে এই এক সাইডেরটা আরেক সাইডে নিয়ে যাবা, পক্ষান্তর করবা, দেন আনসার চলে আসবে। এটা এই এগুলো এমসিকিউর জন্য তোমরা একটু মোস্ট ইম্পর্টেন্ট ভাবে একটু দেখে রাখো ভাইয়া, কারণ এটা খুব উপকারে দিবে আশা করি। আচ্ছা, এরপরে দেখো, এটা আমরা একটু ওই সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে ছিল তাই করে ফেললাম। এরপরে দেখো আমাদের এখন সৃজনশীলের যে প্রথম কাজ সেটা হচ্ছে যে কোনো অবিন্যস্ত উপাত্ত থেকে, কোনো অবিন্যস্ত উপাত্ত থেকে প্রথমে আমাদের সারণী তৈরি করাটা আমরা যদি একটু শিখি, তাহলে সেটা আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমাদের অবিন্যস্ত উপাত্ত থেকে সারণী তৈরি করা। দেখো এরা এই জায়গায় যে একটা প্রশ্ন আছে যে অবিন্যস্ত উপাত্ত থেকে সারণী তৈরি করা, অবিন্যস্ত উপাত্ত থেকে কি তৈরি করা, সারণী তৈরি করা। আমাদের এরকম তোমাদের প্রশ্নে এরকম একটা উপাত্ত দেওয়া থাকবে। এখন উপাত্ত যদি দেওয়া থাকে, উপাত্তগুলি চাইলে তুমি সাজায় নিতে পারো। যদি বলে যে সাজাইতে, তাহলে তুমি সাজাতে হবে বাধ্যতামূলক। আর যদি সাজাইতে না বলে তাহলে তোমার সাজানোর প্রয়োজন নেই। তুমি জাস্ট এখান থেকে ধরে 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 কেটে কেটে ট্যালিটা বসাবা। দেখো আমি যখন এখানে এই উপাত্তটা করছি সর্বপ্রথম আমি একটু সাজিয়ে নিয়েছি। তোমরা চাইলে সাজাইতে পারো অথবা না সাজাতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। সাজালেও সমস্যা নেই, না সাজালেও সমস্যা নেই। এই উপাত্ত থেকে সারণী তৈরি করার জন্য প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে পরিসর। আমার প্রথমে এবার যেটা সর্বপ্রথম লাগবে সেটা হচ্ছে পরিসর। এই ধাপটা তোমাদের মনে থাকতেই হবে যে আমার প্রথমে কি লাগবে আর পরে কি লাগবে, পরিসর লাগবে। আমাদের প্রথম পরিসর লাগবে, পরিসর থেকে আমাদের এরপরে কি লাগবে, আমাদের লাগবে যে শ্রেণী ব্যক্তি। আমার পরিসরের পরে হচ্ছে শ্রেণী ব্যক্তি লাগবে, যে শ্রেণী ব্যক্তি লাগবে। আমাদের পরিসরের পরে শ্রেণী ব্যক্তি লাগবে, এরপরে কি লাগবে, এরপরে লাগবে হচ্ছে যে শ্রেণী সংখ্যা। এই তিনটা ধাপ আমাদের অবশ্যই মাথায় থাকতে হবে যে আগেরটা পরে, আগেরটা পরে, পরেরটা আগে নেওয়া যাবে না, সিরিয়ালে যেতে হবে। এখন দেখো এখানে যে পরিসরটা আছে, আমরা আগে পরিসর বের করছি, তাহলে পরিসরের সূত্র কি, পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আমরা সর্বোচ্চ সংখ্যা এখান থেকে খুঁজে দেখলাম হচ্ছে যে এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে কিন্তু 65 আমাদের সর্বোচ্চ সংখ্যা, আমি এখানে 62 লিখছি। তো তোমাদের সর্বোচ্চ এই আমাদের এই 65 বাদ যাবে। ধরো আমি এখান থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই, আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, এই 65 যদি আমি এখানে বাদ দিয়ে দিলাম, দেখো এখন দেখো এখন আমাদের সর্বোচ্চ সংখ্যা কত, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 62। তাই আমার সর্বোচ্চ সংখ্যা নিলাম 62 আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 21, আমি নিলাম 21। 62 থেকে 21 কে 21 বাদ দিয়ে যোগ এক করলাম, আমরা পেয়ে গেলাম হচ্ছে 42। এবার এই 42 হচ্ছে আমার পরিসর। এরপরে আমাদের কি লাগবে, এরপরে আমাদের আমাদের পরিসর পেয়ে গেলাম, আমাদের পরিসর কমপ্লিট। এখন শ্রেণী ব্যক্তি, ভাই তোমাদেরকে বলছি যে শ্রেণী ব্যক্তি যদি পরিসংখ্যান প্রশ্নে দেওয়া থাকে তাহলে যা আছে তাই নিবা, আর যদি না দেওয়া থাকে আমাদের মতো করে নিতে হবে। এখন আমাদের মতো করে নিতে গেলে আমরা দেখলাম যে পরিসর যদি 30-এর নিচে থাকে তাহলে 5 নিবা, আর পরিচয় যদি 30-এর উপরে থাকে তাহলে 10 নিবা। এটা কোনো বাধ্যবাধকতা নেই, বাট আমি এভাবেই খুব আমার করতে ভালো লাগে। তা আমি কি দেখলাম এখানে পরিসর হচ্ছে আমার 42, আমি কি করলাম, আমি এখানে 10 শ্রেণী ব্যক্তি ধরে আমি শ্রেণী সংখ্যা নির্ণয় করবো। এখন শ্রেণী সংখ্যা নির্ণয় করার কাজ হচ্ছে কি, পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করবো, ভাগ করে পাইছি আমরা কত, 4.2। এখন দেখো 4.2, আমরা বলছিলাম দশমিকের পরে যদি কোনো সংখ্যা আসে, দশমিকের পরে আমার ওই সংখ্যার দিকে তাকানোর প্রয়োজন নাই। দশমিক যেহেতু আসে তাহলে 4-এর জায়গায় এখানে পরবর্তীতে বার আমরা কি লিখলাম, 5 লিখলাম। এটুকু হচ্ছে আমাদের কাজ। তোমরা কি জানো ভাইয়া, এটা থেকে তোমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন ধরতে পারে যে আহ, এরকম ভাবে প্রশ্নটা বলতে পারে যে এই উপাত্তের শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করা। এমনও হইতে পারে যে তোমাদের সৃজনশীলের ভিতরে এটা কতে দিবে, আবার এই অংশটা দিবে কত, উপরের অংশটা দিবে কতে আর নিচের অংশটা দিবে কি, কত। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমরা এখন কিভাবে ট্যালিটা আনবো একটু ভালো করে যদি দেখো। আমরা ট্যালিটা আঁকার জন্য প্রথমে আমরা সর্বনিম্ন যে সংখ্যাটা আছে সেখানে সেটা লিখবো শ্রেণী ব্যক্তির বরাবর। এবার এখান থেকে ব্যবধান 10, আমরা ঠিক 21 থেকে গুনতে হবে, তুমি কিন্তু 21 বাদ দিয়ে গুনতে পারবে না।
এই 21 থেকেই তুমি গুনতে হবে, 21 থেকে টোটাল কত পর্যন্ত, 30 পর্যন্ত। এখানে ব্যবধান আছে কত, 10। তার মানে হচ্ছে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এই দেখো 2টা, 4টা, 6টা, 8টা, 10টা। কিন্তু তুমি যদি 21 বাদ দিয়ে কোনো তাহলে ভুল হয়ে যাবে। এভাবে ঠিক 31, 30 আমরা লিখলাম, তাহলে এখানে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। এখন তোমরা কি করবে, তোমরা এটা ট্যালি আঁকবে। ট্যালি আঁকার পরে গণসংখ্যা লিখতে হবে। ট্যালি আঁকার সিস্টেম হচ্ছে তুমি এখান থেকে যেটা নিবা, তোমার প্রশ্নে তুমি যেটা নিবা সেটা ঠিক ডিরেক্ট এখানে দাগ দিবা। দাগ দিয়ে এখানে যদি একটা নাও তাহলে একটা কোন ঘরে আছে, 52 দেখো আমার এখানে 41 থেকে 50, এখানে 51 থেকে 60, তার মানে 52 আমার এই ঘরে আছে। অতএব আমি কি করতে পারি, আমি এই ঘরে একটা দাগ দিতে পারি, এই ঘরে একটা দাগ দিতে পারি। ঠিক আছে। এরপর হচ্ছে যে দেখো 52 পরে 57 কোন করে আছে, 57 আমাদের এই ঘরে আছে, সেম ভাবে আমি 57 এখানে একটা দাগ দিতে পারি। এরপরে 55 কোন করে আছে, 55 আমাদের এই ঘরে আছে, আবারও আমরা এই ঘরে একটা দাগ দিতে পারি। এখন 61 কোন ঘরে আছে, 61 হচ্ছে আমাদের এই নিচের ঘরে আছে, আমরা নিচে একটা দাগ দিতে পারি। 49 কোন ঘরে আছে, 49 হচ্ছে 41 থেকে 50 ঘরে, আমরা এখানে দাগ দিই। 55 কোথায় আছে, 55 আছে এই ঘরে, আমরা এখানে দাগ দিলাম। দেন 62 কোথায় আছে, 62 হচ্ছে নিচের ঘরে, আমরা দাগ দিলাম। দেন 52, 52 কোন ঘরে আছে, এই ঘরে আছে। এখন দেখো এই ঘরে অলরেডি 4টা হয়ে গেছে, 5 নম্বরটা কিন্তু আমাদের এই আড়াআড়ি দিতে হবে। ঠিক আছে, বুঝছো ভাইয়া? যে 4টার পরে অলওয়েজ 5 নম্বরটা, যেমন 9টার পর 10 নম্বরটা যেটা হবে সেটা আবার ওই 5 ঘরে আড়াআড়ি দিতে হবে। দেন 45 আছে, আমি 45 কে দাগ দিয়ে এখানে একটা দিলাম। দেন 21 আছে, 21 কে আমি যদি দাগ দিই তাহলে এখানে একটা দাগ দিব। 23 এ দাগ দিয়ে আমি এখানে একটা দাগ দিব। 65 দাগ দিয়ে আমি এখানে একটা দাগ দিব 61 থেকে 70 এর ভিতরে। 47, 47 এর ঘরে দাগ দিব। 58, 58 ঘরে দাগ দিব। এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের টোটাল ট্যালিয়ান। দেখো এখানে আমাদের 2টা আছে, তাই আমি এখানে 2 লিখলাম, গণসংখ্যা 2। এখানে আমার কোনো গণসংখ্যা নাই তাই 0। এখানে 3টা তাই আমার গণসংখ্যা 3। এখানে 6টা তাই আমার গণসংখ্যা 6। এখানে হচ্ছে যে 3টা তাই আমার গণসংখ্যা 2। তার মানে এখানে কত আসলো, এখানে 14 আসলো। এইভাবে আমাদের কি করতে হবে, টেলিটা আঁকতে হবে। ভাইয়েরা তোমরা যদি অঙ্কটা না বুঝো বা আমি যেহেতু এখানে সময় সংক্ষিপ্ততার কারণে অনেক বড় একটা ভিডিও তৈরি হয়ে যেতেছে, তাই তোমরা কি করবা, এটা একটু রিপিট করে দেখে নেবে। এরপরে বলছে বিন্যস্ত পার্থক্য। দেখো এটা একটা সৃজনশীল, তোমাদেরকে ভাই একটা মানে শীট দেখাই। শীটটা থেকে যদি তুমি দেখো যে, দেখো এই শীটটার দিকে যদি লক্ষ্য করো, এই হচ্ছে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে এরকম। প্রশ্ন দিয়ে বলবে যে, এই প্রশ্নটা দিয়ে তুমি দেখো যে শ্রেণী ব্যবধান 6 ধরে শ্রেণী সংখ্যা নিবেশন সারণী তৈরি করো। দেখো এটার মানে কি, এটার মানে হচ্ছে এই অংশটা তোমার হচ্ছে পর উত্তর, যে শ্রেণী সংখ্যা কত ধরার জন্য বলছে, ওই শ্রেণী সংখ্যা 6 ধরে, শ্রেণী ব্যবধান 6 ধরে। তার মানে আমি শ্রেণী ব্যবধান এখানে 10 ধরছি, তুমি ধরতে হবে কত, 6। তুমি 6 ধরে এখানে শ্রেণী সংখ্যা নির্ণয় করবে। তার মানে এই প্রশ্নটার এই খতে আমরা যে সারণী করবো, সারণী করার জন্য যে অংশটা লাগে সেটা আমার কতে দিলে অটোমেটিক আমি 2 পাইতেছি। যদি আমাদের খতে না দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের খতে দিতে হবে, এটা বাধ্যতামূলক। এখন আমাদের বলছে এখানে প্রাপ্ত উপাত্তের মধ্যক নির্ণয় করার জন্য, তাহলে মধ্যক নির্ণয় করতে হলে এখন দেখো তো, এই যে প্রাপ্ত উপাত্তের মধ্যক, এই প্রশ্নটা তোমার বুঝে নিতে হবে যে এই প্রশ্নটা মানে হচ্ছে যে এই উপাত্ত থেকে সারণী তৈরি করে মধ্যক নিতে হবে। এটা মাথায় রাখবা। সৃজনশীলের জন্য তুমি সংক্ষিপ্ত যে মধ্যক ওইভাবে করিও না, এখানে সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করতে হবে। তাই সারণী তৈরি করার জন্য তুমি সর্বপ্রথম উপাত্তগুলোকে এইভাবে একটা সারণী তৈরি করো। এখন দেখো সারণী তৈরি করার পর আমাদের কি আসবে, আমাদের এখন মধ্যক নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের মধ্যকে যদি যাই, দেখো এই হচ্ছে মধ্যক, সারণী তৈরি করে আমাদের মধ্যক নির্ণয় করার জন্য এই জিনিসটা আমাকে জানতে হবে। এখন যদি আমাদের এরকম সারণী দেওয়া থাকে তখন আমরা কি করব, তখন আমাদের শ্রেণীভিত্তিক গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা নিব। বাট যদি আমাদের এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে, এই অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে, তখন আমরা কি করব, তখন আমরা এই 3টার সাথে আরেকটা কলম যোগ করব, যেটার নাম দিব হচ্ছে ট্যালি। যেটার নাম দিব কি, ট্যালি, মানে এই ট্যালিটা দিব। তাহলে আমরা কি করব, এক সারণীর ভিতরেই আমরা পুরো মধ্যকটা করে ফেলতে পারবো। ঠিক আছে ভাইয়েরা, বুঝতে পারছো? এখন আসো, এই প্রশ্নটা এরকম হতে পারে, আবার এই ধরনের প্রশ্ন হতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। দেখো এখানে আরেকটা প্রশ্ন আছে। এখানে বলছে শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যক্তি 5 ধরে গণসংখ্যা নির্বাচন সারণী। তোমাকে প্রশ্ন আগে বুঝতে হবে যে কি চাইছে এখানে তোমার। যদি বুঝতে পারো তাহলে তুমি উত্তর দিতে পারবে সহজে। এখন দেখো এই সারণী থেকে যদি আমাদের প্রচুরক নির্ণয় করতে বলে, বিন্যস্ত উপাত্ত হতে সারণী মানে হচ্ছে মানে
এটা কি বলা হয়, বিন্যস্ত উপাত্ত থেকে প্রচুরক মানে হচ্ছে সারণী থেকে প্রচুরক নির্ণয় করা। সর্বপ্রথম যদি অবিন্যস্ত উপাত্ত থাকে তাহলে আমাদের কি করতে হবে, আগে সারণী করতে হবে। আচ্ছা দেখো, এখন আমরা প্রচুরক নির্ণয় করবো। প্রচুরক নির্ণয় করার জন্য কোথা থেকে প্রচুরক নির্ণয় করবো, সারণী হতে বিন্যস্ত উপাত্ত থেকে। প্রচুরক নির্ণয়ের জন্য এই সূত্রটা তোমাদের ভাই মুখস্থ রাখতে হবে যে এল কি, এল প্রচুরক শ্রেণী নির্ণয় সীমা, F1 কি, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী গণসংখ্যার পার্থক্য, F2 কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী গণসংখ্যার পার্থক্য, S কি শ্রেণী ব্যাপ্তি। এবার প্রচুরকের জন্য আমাদের সারণীতে যে দুইটা কলাম দিবে আমরা ওই দুইটা কলামে দিব, আমাদের বেশি কোনো কলামের দরকার নাই। কিন্তু যদি আমাদের অবিন্যস্ত উপাত্ত থেকে সারণী তৈরি করে প্রচুরক নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা একটা কলম বাড়াই নিব, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে ট্যালি, সেটার নাম কি, ট্যালি। এবার দেখো এই শ্রেণী ব্যাপ্তি আমাদের প্রশ্ন দেওয়া আছে, আমরা এগুলো নিচে নিচে লিখলাম, গণসংখ্যা আমাদের এখানে দেওয়া আছে, নিচে নিচে লিখলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত সেটা খুঁজে বের করা। তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত, এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 15। এখন ওই 15 কোন ঘরে আছে, এই ঘরে আছে, তার মানে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাই আমরা এটাকে এখানে লিখবো যে বাংলাতে, যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 15, যা 61 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। সুতরাং 61 থেকে 60 হচ্ছে কি প্রচুরক শ্রেণী। এরপর প্রচুরকের জন্য এমো এমো লিখলেও হবে, অথবা তুমি বাংলা প্রচুরক লিখলেও হবে। আমরা সূত্রটা বসালাম যে এল প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু এইচ। এল এর মান কত, এল এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, যেহেতু এখানে 51 হচ্ছে নিম্ন সীমা তাই 51 বসালাম। F1 কি, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের গণসংখ্যার পার্থক্য, তার মানে 15 থেকে 3 চলে গেলে 12 থাকে। আমরা এই F1 উপরেও 12 বসালাম, নিচে F1 নিচেও 12 বসালাম। F2 কি, F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী, সরি, F2 কি, F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী গণসংখ্যার পার্থক্য, তাই পরবর্তী গণসংখ্যা হচ্ছে 10, আমরা 10 বিয়োগ করব, 15 থেকে 10 এর যদি চলে যায় থাকে হচ্ছে 5। এবারে 12 আর 10 গুণ করে 120, 5 আর 12 যোগ করে হচ্ছে 17। 120 কে 17 দ্বারা ভাগ করে যা পাবো তা 51 এর সাথে যোগ করে আমাদের হচ্ছে কত, 58। তাই নিম্ন প্রচুরক লিখলাম কত, 58। এই হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়, আমাদের প্রচুরক নির্ণয় করা শেষ। এখন আমরা দেখবো যে মধ্যক নির্ণয়। বিন্যস্ত উপাত্ত মধ্যক মানে হচ্ছে সারণী থেকে। তোমার যদি প্রশ্নের সারণী অনুযায়ী দেওয়া থাকে তাহলে এগুলো করতে সহজ হবে। যদি অবিন্যস্ত উপাত্ত দিয়ে থাকে তাহলে তোমার আগে এই পরিসর, শ্রেণী ব্যাপ্তি এবং শ্রেণী সংখ্যা নিয়ে তোমার আগে মানে সারণী তৈরি করতে হবে। এরপরে তোমাদের গড়, মধ্যক, প্রচুরক বা অজীব রেখা, আয়তলেখা, বহুভুজ সেগুলা অঙ্কন করতে হবে বা আঁকতে হবে। ঠিক আছে। দেখো প্রচুরকের পর আমাদের কাজ কি, এখন মধ্যক নির্ণয় করা। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের একটা প্রশ্ন, যেই কোনো প্রশ্ন হতে পারে এরকম, ধরো আমরা একটা সারণী থেকে মধ্যক নির্ণয় করব। এখন তোমার প্রশ্ন যদি সারণী দিয়ে দেয় তাহলে সারণী থেকে করবা, তোমার প্রশ্ন যদি সারণী না দিয়ে অবিন্যস্ত উপাত্ত দেয় তাহলে তুমি অবিন্যস্ত উপাত্ত থেকে আগে টেলির মাধ্যমে সারণী তৈরি করতে হবে। মধ্যক নির্ণয়ের সূত্রটা ভাইয়া তোমরা দেখে নাও। মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি, মধ্যবিন্দুর সূত্রটা হচ্ছে যে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/f। L মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n/2 হচ্ছে মোট গণসংখ্যা 2 দ্বারা ভাগ, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা এবং হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই হচ্ছে শ্রেণীবিভাগ। এবার আমাদের উদাহরণস্বরূপ একটা সারণী, এটা প্রশ্নতে যদি সারণী দেয় তাহলে তো আমরা এভাবে করব, যদি অবিন্যস্ত উপাত্ত দেয় তাহলে আমরা আগে কি করব, অবিন্যস্ত উপাত্ত থেকে আগে সারণী আহ, তৈরি করব, টেলিয়ার গণসংখ্যা, এরপরে ক্রমযুক্ত গণসংখ্যা করব। এখন দেখো আমরা প্রথমে সারণীটা করলাম, যে শ্রেণীব্যক্তি যা আছে তা নিলাম, শ্রেণীব্যক্তি নিলাম, এরপরে গণসংখ্যা লিখলাম। গণসংখ্যা লেখার পর আমার এখানে আছে ক্রমযুক্ত গণসংখ্যা, আমার এখানে আছে কি, ক্রমযুক্ত গণসংখ্যা। ক্রমযুক্ত গণসংখ্যা কেন লাগবে, মধ্যকের জন্য ক্রমযুক্ত গণসংখ্যা বাধ্যতামূলক। ক্রমযুক্ত গণসংখ্যা কি করে পাবো, যে প্রথম গণসংখ্যা প্রথম ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে যে 1। এরপরে কি করবো, এই 7 এর সাথে উপরে 5 যোগ করে 12 হয়েছে, 12 বসালাম। 12 সাথে 3 যোগ করে 15, 15 সাথে 15 যোগ করে 30, 30 সাথে 10 যোগ করে 24। এইভাবে তোমরা ক্রমযুক্ত গণসংখ্যা বসাও, মানে হচ্ছে প্রথমটা, প্রথম দুইটা যোগফল দ্বিতীয়টা, প্রথম তিনটা যোগফল তৃতীয়টা, প্রথম চারটা যোগফল চতুর্থটা, প্রথম পাঁচটা যোগফল মানে হচ্ছে পঞ্চমটা। এখন তোমরা যদি এটা না পারো, সহজ ভাষায় আমি যেটা বুঝি, আমার কাছে যেটা মনে হয় যে ভালো, যে প্রথমটা এরপরে শুধু যোগ হয়ে এইভাবে যোগ হয়ে বসে যাবে 12, 12 সাথে আবার 3 যোগ হয়ে 15, 3 এর সাথে 15 সাথে আবার 15 যোগ হয়ে 30, 30 সাথে যোগ হয়ে 40, এভাবে বসে যাবে। ঠিক আছে এটা। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, গণসংখ্যা এখানে টোটাল কত আছে এটাকে যোগ করতে হবে। যোগ করে আমরা এখানে লিখতে হবে যে সুতরাং সুতরাং n/2 মানে হচ্ছে n এর মানকে 2 দ্বারা ভাগ করব, ওই যে মোট গণসংখ্যা 2 দ্বারা ভাগ করে 20 হচ্ছে। এখন দেখতে হবে তোমার এই 20টা কোন ঘরে আছে ভাই। দেখো এখানে 5 পর্যন্ত শেষ, এখানে হচ্ছে যে 6 থেকে 12 আছে, এখানে 13 থেকে 15 আছে, এখানে 16 থেকে 30, এখানে 31 থেকে 40 পর্যন্ত আছে, যেগুলো স্বাভাবিক সংখ্যা আর কি। আমরা স্বাভাবিক এখান থেকে স্বাভাবিক সংখ্যাগুলো যদি আমরা বুঝতে পারি,
এখন দেখো এখানে 20 কোন ঘর আছে, দেখো এখানে 12 শেষ, এখানে 15 শেষ, তার মানে এখানে 16 থেকে 20 হচ্ছে এই ঘরে, 30 এর ঘরে। তার মানে 16 থেকে 20 কোন ঘরে, এই ঘরে আছে। অতএব এই 16 থেকে 20 এর শ্রেণী কোনটি, 51 থেকে 60। সুতরাং আমরা লিখলাম যে যা 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। সুতরাং 51 থেকে 60 শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণী। এবার আমরা মধ্যকের জন্য এমই লিখলাম, এমইও লিখতে পারো অথবা মধ্যক লিখতে পারো। সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ। আমরা এল এর মান বসালাম, এল এর মান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 51, আমরা 51 বসালাম। এন বাই টু এখানে পেয়ে গেছি আমরা 20, 20 বসালাম। এফ এফসি টা কি? এফসি হচ্ছে এই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার উপরেরটা হচ্ছে এফসি, উপরেরটা হচ্ছে কি এফসি। আর এফএম কি? এফএম হচ্ছে এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম মানে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এফসি কত? ওই 30, 30 এর উপরে এফসি হচ্ছে 15, তাই আমরা লিখলাম এফসি এর পরিবর্তে হচ্ছে 15 লিখলাম। এরপর হচ্ছে যে এখন কত, এখন 15, তাই এখন পরিবর্তে 15। এবার 20 থেকে যদি 15 চলে যায় তাহলে হচ্ছে 5। এখন এখানে আমরা কি করব, 20 থেকে 15 চলে গেলে থাকে 5, এখানে হচ্ছে 10। 5 আর 10 গুণ করলে হচ্ছে 5 10 50, নিচে হচ্ছে 15। 15 দ্বারা 50 কে ভাগ করে তারপরে 51 সাথে যোগ করে আমার পাওয়া গেল কত, 54। 54.33, প্রায় এটাই হচ্ছে আমাদের নির্ণয় মূল্য। এবার আমরা দেখবো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আমরা কিন্তু গাণিতিক গড় বলছিলাম অবিন্যস্ত উপাত্ত থেকে, গাণিতিক গড় ছোটখাটো ভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, কিন্তু যদি অবিন্যস্ত উপাত্ত থেকে বলা যায় যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অথবা সারণী তৈরি করে গড় নির্ণয় করার জন্য বলে, তাহলে আমাদের কি সূত্রটা প্রয়োজন? সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে a প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড n ইনটু এইচ। আমরা এর মান হচ্ছে আনুমানিক গড়, এফ আই হচ্ছে গণসংখ্যা, মধ্যমান হচ্ছে যে এক্স আই, দাব বিচ্যুতি হচ্ছে ইউআই, এখানে ইউটা উঠে নেই, ইউআই। দাব বিচ্যুতি বের করার সূত্র হচ্ছে যে এক্স আই থেকে আনুমানিক গড় বাদ দিয়ে এইচ দ্বারা ভাগ করলে দাব বিচ্যুতি পাওয়া যায়, এটা মুখস্থ করে নিও। দেন সামেশন অফ এফ আই ইউআই মানে কি, এফ আই ইউআই গুণ করার পর যে যে গুণ ফলগুলোকে যোগ করবে সেটা হচ্ছে সামেশন অফ এফ আই ইউআই। আর এইচ কেস তো অলওয়েজ শ্রেণীব্যাপ্তি। এবার প্রশ্ন স্বরূপ আমাদের উদাহরণ স্বরূপ এই একটা সারণী আমাদের দেওয়া আছে, আমরা কি করলাম, এই সারণী থেকে এখন সংযুক্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। দেখো এখানে যে সারণীটা তৈরি করা আছে, এখানে যে সারণীটা তৈরি করা আছে তাদের, এই সারণীটা যদি তোমার প্রশ্নে দেয় তাহলে আমাদের টেলির প্রয়োজন নেই। যদি তোমাদের অবিন্যস্ত করতে দেয় তাহলে অবশ্যই মধ্য গড়ের জন্য দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য আমাদের 5টা কলাম লাগবে। কিন্তু তুমি যদি অবিন্যস্ত উপাত্ত থেকে আগে সারণী তৈরি করো, সারণী তৈরি করে যে যদি গড় নির্ণয় করো, তাহলে তোমাদের একটা কলাম বাড়তি নিতে হবে, সেটার নাম হচ্ছে কি টেলি। এই টেলিটা তোমার কি করতে হবে, বাড়তি নিতে হবে। এখন আমরা আমাদের যেহেতু ট্যালি নেই, আমাদের একটা সারণী থেকে নিতেছি, আমাদের 5টা কলাম লাগবে। এই কলমটা শ্রেণী ব্যক্তি আমাদের কোথা থেকে পাবো, শ্রেণী ব্যক্তি প্রশ্ন থেকে পাবো। মধ্যমান আমরা আলাদা করে বের করব, গণসংখ্যা আমরা প্রশ্ন থেকে পাবো। দাব বিচ্যুতি আমরা আলাদা করে বের করব, এটা আলাদা করে বের করবো। তার মানে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা আমরা প্রশ্ন থেকে নিয়ে নিচ্ছি। এখন মধ্যমান, মধ্যমান কি করে বের করব? মধ্যমান হচ্ছে এই যে শ্রেণী ব্যবধান, এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে যা পাবো তার মধ্যমান। 30 আর 21 যোগ করলে 51 হয়, 51 কে 2 দ্বারা ভাগ করলে 25.5, 25.5। আর এর ব্যবধান হচ্ছে 10, তার মানে 35.5, 45.5, 55.5, 65.5। তুমি কি করবা, তুমি যদি না বুঝো তাহলে সবগুলাকে যোগ করবা, এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ। এবার আসা ধাপ বিচ্যুতি। মনে রাখবো ভাইয়া, সবচেয়ে গুড প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা যেটা সেটা বরাবর তুমি ধাপ বিচ্যুতি ধরবা শূন্য। সবচেয়ে বড় গণসংখ্যা বরাবর ধাপ বিচ্যুতি কত ধরবা, শূন্য। ওই বরাবর ঠিক ওই ধাপ বিচ্যুতি বরাবর যেটা ধরবা সেটা হচ্ছে যে আনুমানিক গড়, সেটা কোথায় ধরতে হবে, মধ্যমানে ধরতে হবে, এই মধ্যমানে ধরতে হবে। দেখো আবারও বলি, সবচেয়ে বড় গণসংখ্যা বরাবর ধাপ বিচ্যুতি হবে শূন্য। আর মধ্যমান হচ্ছে যে এই ধাপ বিচ্যুতি বরাবর যে মধ্যমান সেটাকে আমরা আনুমানিক গড় বা এ ধরে নিব। এরপর ধাপ বিচ্যুতি যদি শূন্য হয় উপরের দিকে উঠবে হচ্ছে ঋণাত্মক, মানে -1, -2, -3, -4, -5। তাই আমরা এখানে লিখলাম -1, -2, -3। যেহেতু আর নাই তাই আমরা উপরের দিকে যাই নাই। নিচে এরকম সেম ভাবে +1, +2, +3, এখানে যদি একটা আছে তার +1 হয়েছে, যদি দুইটা থাকতো, তিনটা থাকতো, চারটা থাকতো, আমরা +1, +2, +3 এভাবে লিখতাম। এবার দেখো, এবার হচ্ছে যে তোমাদের একটু ক্যালকুলেশনের কাজ, অনেকের যোগ বিয়োগে একটু সমস্যা থাকবে। যোগ বিয়োগে তোমাদের সমস্যা, তোমরা কি করবা, এই যে তোমাদের এখানে এখানে যা আছে এটা সিরিয়ালে যেভাবে আছে জাস্ট তুমি ওভাবে লিখবা। যেমন এখানে আছে প্রথম আছে -15, তোমার মাইনাস অবশ্যই দিবা, -15, -15 আমরা দিলাম। -15 এর সাথে আমরা আবার করবো -14, আবার এখানে আছে -3,
দেখো -15 -14 -3 এর পরে এরপরে শূন্য দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে +10, তা আমরা লিখবো +10 ইকুয়াল দিব আমাদের হচ্ছে 22, কত আসলে -22। আমরা এই যে সামেশন অফ এফ আই ইকুয়াল -22 লিখলাম। এখন দেখো এর মান হচ্ছে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটা বসালাম যে এক্স বার ইকুয়াল এ ইকুয়াল সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড এন ইনটু এক্স। এর মান হচ্ছে এই যে আনুমানিক গড় 55.5 বসালাম। সামেশন অফ এফ আই ইউআই এখানে আমরা পেয়ে গেলাম -22 বসালাম। এস এর মান হচ্ছে ব্যবধান 10 আর এন এর মান মোট গণ সংখ্যা 40। এবার এই 10 আর 22 এর গুণ করলে 220 হয়, আর এই প্লাসে মাইনাসে গুণ করা অবশ্যই মাইনাস হয়ে যাবে। তোমরা যদি এখানে মাইনাস পাও, তোমরা যদি যোগ বলো মাইনাস পাও, মনে রাখবে দ্বিতীয় লাইনের পরবর্তী লাইনটাই তোমরা মাইনাস করে দিবা এখানে মাইনাস বসলে। আর যদি এখানে মাইনাস না বসো তাহলে সবগুলাই প্লাস থাকবে। এবার 220 কে 40 দ্বারা ভাগ করলে 5.5, 55.5 থেকে যদি 5.5 বাদ দেয় তাহলে থাকে 50। অর্থাৎ নিম্নের গাণিতিক গড় হচ্ছে নিম্নের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হচ্ছে কত 50। তোমরা যদি ভিডিওটা দ্রুততার জন্য যদি একটু বুঝতে কষ্ট তাহলে একটু রিপিট করে দেখুন। এতক্ষণ যা আমরা আলোচনা করলাম এই আলোচনাগুলো হচ্ছে যে সংক্ষিপ্ত মানে ওই অবিন্যস্ত উপাত্ত এবং সারণী দুই জায়গার ভিতরে খর ভিতরে আসতে পারে খ। আর গড় ভিতরে কি আসতে পারে, গড় ভিতরে আসতে পারে তিনটা জিনিস, সেটা হচ্ছে যে আয়তলেখা, অজীব রেখা, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কি বহুভুজ। এই তিনটা জিনিস তোমাদের হচ্ছে যে আহ লিখিত আসতে পারে। এখন দেখো আমরা সর্বপ্রথম আয়তলেখা নিয়ে একটু যদি আলোচনা করি, আয়তলেখার জন্য আমাদের তিনটা কলম লাগবে, শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কত পাবো ভাইয়া, দেখো অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি যদি পেতে হয়, এখানে আমার কত আছে, এখানে হচ্ছে 21, 21 এর আগের সংখ্যাটা কত, আগের সংখ্যা হচ্ছে 20, তার মানে আমরা তার সাথে 20.5 থাকবো। 31 এর আগের সংখ্যা কত, 30, 30.5। 41 এর আগের সংখ্যা কত, 40, 40.5। 51 এর আগের সংখ্যা কত, 50, 50.5। আর এইখানে ডাইন সাইডে যেগুলো থাকবে এগুলোর সাথে 0.5 করে লিখে দিব। আশা করি বুঝতে পারছো, বাম সাইডে যা থাকবে তার আগের সংখ্যাটা নিয়ে 0.5 করব, আর ডাইন সাইডে যেটা থাকবে সেটার সাথে 0.5 বসাই দিব। গণসংখ্যা তো দেওয়া আছে। এখন দেখো এটার জন্য আমাদের একটা গ্রাফ লাগবে। গ্রাফ আনার জন্য তোমরা সবাই গ্রাফ নিয়ে প্র্যাকটিস করবা। গ্রাফে প্রথমে আমি কি করি, 5 ঘর থেকে এখান থেকে বাদ দিই আর 5 ঘর থেকে বাদ দিই। বাদ দেওয়ার পরে আমরা স্কেলে যখন দাগ দেই তখন এখানে জিরোতে এটা সেট করে। আর এইদিকে এটাকে বলা হয় আমরা বলি যে এক্স, আর এটাকে হচ্ছে যে আমরা বলি হচ্ছে ওয়াই। এবার এটা হচ্ছে যে এক্স প্রাইম, আর এটা হচ্ছে নিচেটা হচ্ছে ওয়াই প্রাইম। এই হচ্ছে মূল একবার প্রত্যেকটা তোমার আয়তলেখা, অজীব রেখা, বহুভুজ যেটাই করো না কেন তোমার এইটুকু কিন্তু ঠিক রাখতে হবে যে 5 ঘর বাদ দিয়া তুমি চাইলে ওয়াই ওয়াই প্রাইম এবং এক্স এক্স প্রাইম তুমি নিয়ে নিতে পারো। এরপরে প্রত্যেকটা প্রশ্ন অনুযায়ী তোমার মান বসাতে হবে। দেখো মনে রাখবা একমাত্র অজীব রেখা ছাড়া এই সাইটের গুলি, এই সাইটে প্রত্যেক গড় 5, এখানে দেখো এখান থেকে এখানে 5টা গড় আছে আমি 5 ধরছি, এখান থেকে এখানে 5টা গড় আছে তাই 5 আর 5 10 ধরছি। আমরা কি করব, এক গড়ের মান 1 করে ধরছি, যে এখানে একটা প্রত্যেকটা ছোট ছোট গড়ের মান হচ্ছে 1 তাই 1 করে ধরছি। এই আয়তলেখা এবং বহুভুজ এবং আয়তলেখার জন্য আমরা কি করব, 1 করে ধরবো। কিন্তু সাইডে দেখো একটা অজীব রেখা আছে, অজীব রেখার জন্য কিন্তু এই 5 গড়ের মান আমরা 10 করে ধরছি। দেখো 5টা গড়ের মান হচ্ছে 5 থেকে 5, কিন্তু আমরা ধরছি 5 দুগুণে 10, তার মানে একটা গড়ের মান 2 করে ধরছি, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে প্রথমে আমরা এই গণসংখ্যা গুলো এখানে ধরে নিব, যেহেতু আমার সর্বোচ্চ গণসংখ্যা 15 তাই আমি 20 পর্যন্ত নিব। যদি তোমার 30 থাকে তুমি 35 পর্যন্ত নিতে পারো। আর এরপর আমাদের কি করতে হবে, শূন্য থেকে সংখ্যা আছে বোঝানোর জন্য আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে ভাঙা চিহ্ন দিতে হবে, যে ভাঙা চিহ্নটা দিতে হবে। ভাঙা চিহ্ন দিয়ে অবিচ্ছিন্ন শ্রেণীভিত্তিক প্রথম যেই মানে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা ভাঙা চিহ্ন পরে বসাবো এখানে। এরপরে হচ্ছে যে এরপরে কত আছে, এরপরে হচ্ছে যে 30.5, 30.5 বসালাম। এরপরে হচ্ছে 40.5, 40.5 বসালাম। এরপরে 50, 50 বসালাম। এরপরে 60, 60 বসালাম। মানে হচ্ছে বাম সাইডের প্রথমটা থেকে শুরু করে সামনে দিয়ে ডাইন সাইডের শেষটা থেকে পর্যন্ত লিখে ফেলবো। এইবার পালা হচ্ছে আমাদের এই 5 ঘর পর পরে লিখবো। এবার পালা হচ্ছে আমাদের গণসংখ্যা স্থাপন করা। তাহলে বলো তো 20.5 বরাবর গণসংখ্যা 5, তাই আমি 20.5 বরাবর এই গণসংখ্যা 5 এখানে লিখবো। এরপরে 30.5 হচ্ছে 7, আমি 30.7 নিলাম। এরপর 40. প্রথমে 20.5 এর হচ্ছে 5, আমরা 5 নিলাম। এরপর হচ্ছে 30.5 এর 7, আমরা 7 নিলাম। এরপর 40.5 এর হচ্ছে 3, আমরা 40.5 এ 3 নিব। এই যে 3।
এরপর হচ্ছে কত 15.5 হচ্ছে আমাদের 50.15 আমরা 15 পর্যন্ত নেব। এখন এটা কি করতে হবে, এটা নিচের দিকে আমরা এগুলো সব যোগ করে দিব, যে যতটুকু পর্যন্ত নিচে ততটুকু পর্যন্ত আমরা এভাবে কি করবো, যোগ করে নেব, এভাবে যোগ করে নেব। যোগ করার পর যেখান পর্যন্ত আমাদের মানে বিন্দুটা স্থাপন হয়েছে ডান দিকে 5 ঘর পর্যন্ত আমরা নিয়ে যাব। এখানে ডান দিকে 5 ঘর, এখানে ডান দিকে 5 ঘর, এখানে ডান দিকে 5 ঘর। এরপরে কি করব, এই যে এখানে ডান দিকে 5 ঘর। এরপরে কি করব, এরপর হচ্ছে যেই জায়গাটা খালি আছে সেটা নিচের দিকে নামায় দিব। দেখো এই অংশটা খালি আছে, তাই আমরা এটা নিচের দিকে নামায় দিতেছি, এই অংশটা খালি আছে আমরা নিচের দিকে নামাবো। এই হচ্ছে আমাদের আয়তলেখা। এরপর দেখো আমাদের অজীব রেখা। অজীব রেখার জন্য আমরা কি করব, অজীব রেখার জন্য শ্রেণী ব্যক্তি নিব, গণসংখ্যা নিব, আর ক্রমজিত গণসংখ্যা নিব। বলো তো ভাই এটার সাথে পরিচয় আছে কিনা? এই ক্রমজিত গণসংখ্যা আমরা মধ্যক নির্ণয়ের জন্য যখন দেখছি তখন আমরা এই ক্রমজিত গণসংখ্যা নিয়েছি। তাহলে ক্রমজিত গণসংখ্যা কি করে নিব, ক্রমজিত গণসংখ্যা হচ্ছে প্রথমটা, এরপরে 5-এর সাথে দ্বিতীয়টা যোগ করে দ্বিতীয়টা, আবার 12-এর সাথে 3 যোগ করে 15, 15-এর সাথে 3 যোগ করে 30, 30-এর সাথে 10 যোগ করে 40 এভাবে নিয়ে নিচ্ছি। এভাবে ক্রমযুক্ত গণসংখ্যাটা আপনি নিয়ে নেবেন। এরপর আমরা কি করব, এই সেম ভাবে আমরা আয়ত লেখার জন্য যেরকম ভাবে এক্স অক্ষ বরাবর এভাবে দাগ দিছি, ওয়াই অক্ষ বরাবর 5 ঘর রেখে দাগ দিছি, আপনারা এটা দিবেন। এরপর এখানে কি করবেন, ভাঙ্গা চিহ্ন দিবেন, এখানে শূন্য দিবেন। শূন্য দেওয়ার পরে আপনারা এই বাম সাইডে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স, ওয়াই অক্ষ বরাবর আপনারা কি করবেন, 5 ঘরকে 10 10 করে নেবেন। যেমন 2 4 6 8 10, এটা 10, এটা 20, এটা 30, এটা 40, 10 করে নেবেন। একমাত্র এই অজীব রেখার জন্য আপনারা এখানে প্রত্যেক 5 ঘরকে 10 করে দেবেন, আর বাকি দুটার জন্য 5 5 করে দেবেন। আর এখানে আমরা কি বসাবো, এখানে বসাবো হচ্ছে যে প্রথমে বসাবো নিম্ন সীমাটা। আমরা এই যে প্রথমে বাংলা চিহ্নের পরে নিম্ন সীমাটা বসালাম, এরপরে বসাবো সর্বোচ্চ সীমা। যেমন 30, 40, 50, 60, 70, 30, 40, 50, 60, 70। আমরা 30, 40, 50, 60, 70 বসালাম। বসে এখন দেখবো যে এই নিম্ন সীমা বরাবর কিন্তু কোনো ক্রমজিত গণসংখ্যা বসবে না, যা বসবে সব উচ্চ সীমা বরাবর। 30 বরাবর কত, 30 বরাবর 5, এই 30 বরাবর আমি যেহেতু এক ঘর মান 2 করে ধরছি, তাহলে 2 4, আর এই মাঝখানে 4 আর 6 এর মাঝখানে হচ্ছে 5। 40 বরাবর 12, এই হচ্ছে 10, এই হচ্ছে 12 বসালাম। 15, 50 বরাবর 15, 12, 14, এখানে 15 অর্ধেকে। তারপর 30 বরাবর হচ্ছে মানে 51 বরাবর হচ্ছে কত, সরি 60 বরাবর কত, 60 বরাবর 30, এই যে বরাবর হচ্ছে আমাদের 30। আর 70, 70 বরাবর কত, 40, এই হচ্ছে 40। এবার আমরা কি করবো, এখান থেকে স্কেল ধরে এই দাগগুলো শুধু এখানে মিলিয়ে দিব। মনে রাখবো একটা এমসিকিউ হয় এখান থেকে যে অজীব রেখা কোন ক্ষেত্রে কোনটি সঠিক। অজীব রেখা হচ্ছে ঊর্ধ্বগামী, অজীব রেখা হচ্ছে কি, ঊর্ধ্বগামী। দেখো ভাইয়েরা, এই অজীব রেখার নিচে একটা লেখা লিখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে সব কাগজের এই যে এক অক্ষ বরাবর তুমি এইখানে যদি এই জায়গায় যদি তোমার 21 থেকে 30, তাহলে ব্যবধান কত, 10, ব্যবধান কত, 10। এই ব্যবধান যদি 5 হয় তাহলে তুমি লিখবে এক অক্ষ বরাবর এক ঘর সমান 1। আর যদি ব্যবধান 2 হয় তাহলে তুমি লিখবা যে এক গড় সমান কত, 2। বুঝতে পারছো? এখানে নিচে নিচে যদি ব্যবধান, যদি প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান যদি 5 হয় তাহলে তুমি লিখবা যে 1, আর ব্যবধান যদি 10 হয় তাহলে তুমি লিখবা 2। এবার ওই উপরের দিকে কি লিখছে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ক্রমজিত গণসংখ্যা বসাচ্ছে, তাহলে আমরা লিখবো যে উচ্চ সীমা, শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা, একক ধরে উচ্চ সীমা বসাইছি এখানে। আর ওয়াই অক্ষ বরাবর এক গড় সমান কত ধরছি, এক গড় সমান দেখো এই ছোট গড়ের মান 2 করে ধরছি, তাই এক গড় সমান 2 করে ধরে 2 করে ধরে ক্রমজিত গণসংখ্যার বিন্দুগুলি স্থাপন করে মূল বিন্দু হতে কত পর্যন্ত ভাঙা চিহ্ন দিচ্ছি আমরা, 21 পর্যন্ত। এখানে তোমার যে সংখ্যাটা থাকবে এখানে তুমি সেটাই লিখবা, যে মূল বিন্দু থেকে 21 পর্যন্ত সংখ্যা আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করে এক। সরি ভাই, এখানে আয়ত লেখা হবে না, এখানে হবে যে কি, এখানে হবে অজীব রেখা অঙ্কন। ঠিক আছে, এখানে কি হবে, অজীব রেখা অঙ্কন করবে, অজীব রেখা অঙ্কন করবে। এখন দেখো এই আয়ত লেখার ক্ষেত্রে এটা আমরা কি করে বলবো, যে ষটভুজের এক অক্ষ বরাবর এক ঘর সমান কত একক ধরবো, যেহেতু আমাদের এখানে ব্যবধান হচ্ছে 10, তাই আমরা ধরবো যে 2 একক ধরবো। যদি ব্যবধান থাকতো 5, তাহলে আমরা ধরতাম কি, 1 একক ধরবো। বুঝতে পারছো? এরপর হচ্ছে যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বসালাম, ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক। এখন কত একক ধরছি ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান, দেখো এখানে 5 করে ধরছি, 5 ঘর, তার মানে এক ঘরের মান হচ্ছে 1, ওয়াই অক্ষ বরাবর 1। গণসংখ্যা ধরে বিন্দুগুলো স্থাপন করি, গণসংখ্যার বিন্দুগুলো স্থাপন করে মূল বিন্দু হতে
ড্যাশ পর্যন্ত সংখ্যা কত পর্যন্ত সংখ্যা, প্রথম গড় পর্যন্ত, তার মানে মূল বিন্দু হতে 0 থেকে 20 পর্যন্ত সংখ্যা আছে বোঝাবে। তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের এখানে হবে 20.5, 20 পর্যন্ত সংখ্যা আসে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করে আয়তলেখা হবে। ঠিক আছে। এবার আমাদের এখান থেকে তোমাদের জন্য শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে বহুভুজ। বহুভুজ নির্ণয়ের জন্য কি করতে হবে আমাদের, বহুভুজ নির্ণয়ের জন্য শ্রেণীবৃত্তি, মধ্যমান, গণসংখ্যা। দেখো মধ্যমানের সাথে তোমরা পরিচয় হচ্ছ কোথা থেকে, মধ্যমানের জন্য তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য মধ্যমান বের করছো। মধ্যমান কি করে বের করবো, মধ্যমান বের করবো হচ্ছে দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, আবার এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, এভাবে সবগুলা বের করে নেবে। এখন এটা x অক্ষ বরাবর কোনগুলা বসবে, এখন আয়তলেখার কি করব, সরি, বহুভুজ আঁকার জন্য এখন আমরা কি করব, আমরা সব কাগজের 5 ঘর বাদ দিয়ে এইদিকে দুদিকে দুটো দাগ দিব, দিয়ে এখানে মাঝখানে এই জায়গা সাইড বিন্দু হচ্ছে 0, আর এখানে বাংলা চিহ্ন ব্যবহার করব। বাংলা চিহ্ন ব্যবহার করার পরে এখন আমরা এখানে দেখো মধ্যমান এখানে যা আছে, প্রথমে যেটা আছে এটার আমাদের শ্রেণী ব্যবধান কত, আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তাহলে 25-এর আগে 10 বিয়োগ করলে কত পাওয়া যাবে, 15। তাহলে আমরা এখানে 15 ধরে নিলাম। এক কথায় মধ্যমান যা আছে প্রথমটা তার চেয়ে ব্যবধান অনুযায়ী অতবার পিছিয়ে ধরবো, আবার শেষে যেটা আছে তার পরবর্তীতে ব্যবধান অনুযায়ী আর একটু সামনে ধরবো। এখন এই 25 হচ্ছে প্রথম মধ্যমান, তাহলে এর আগের মধ্যমান হচ্ছে ব্যবধান 10, 15.5, আর দ্বিতীয়টা হচ্ছে 25.5, তৃতীয়টা হচ্ছে যে 35, চতুর্থটা হচ্ছে যে 45, পঞ্চমটা 55, তারপর হচ্ছে যে 65। 65-র সাথে ব্যবধান 10 যোগ করে আমরা 75 লিখে নিব। আশা করি বুঝতে পারছো। না বুঝলে আবার একটু রিপিট করে দেখে নিবা। এবার আসো এই বিন্দুগুলি বসাবো আমরা কোন বরাবর, মধ্যমান বসাবো। তাহলে 25-এর বরাবর কত আছে, 5, এই যে আমরা 5 বসালাম। তারপরে 35, 7, 35-এর বরাবর 7 বসালাম। 3, 3 বসালাম। তারপর হচ্ছে 15, 15 বসালাম। তারপর 10, 10 বসালাম। বুঝতে পারছো। এরপরে এখান থেকে ধরে কি করবো, আমরা এগুলো যোগ করে দিব, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তারপরে এখানে যোগ করে দিব। এই হচ্ছে তোমাদের মত। এখন এটা কি করে লিখবা, লিখবা যে সব কাগজের এক অক্ষ বরাবর এক গড় সমান, এক অক্ষ বরাবর এক গড় সমান, এটা হচ্ছে এক অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এক এক অক্ষ বরাবর কি ধরে নিবা, এক অক্ষ বরাবর এক গড় সমান যদি এখানে ব্যবধান থাকে 10 তাহলে ধরে নিব হচ্ছে 2, আর ব্যবধান থাকে যদি 5 তাহলে ধরে নিব হচ্ছে যে 1। মানে হচ্ছে শ্রেণী ব্যবধান যদি 5 থাকে তুমি 1 ধরে নিবা, শ্রেণী ব্যবধান 10 থাকলে তুমি 2 ধরে নিবা। ঠিক আছে। আর y অক্ষ বরাবর অলওয়েজ এখানে আয়ত লেখা এবং হচ্ছে যে বহুভুজের জন্য অলওয়েজ এক গড় সমান একক করে ধরে নেব। ঠিক আছে। বিন্দুগুলো স্থাপন করি, মূল বিন্দু হতে ভাঙা চিহ্ন পর্যন্ত 15.5 সংখ্যা আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করি। ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অজিব রেখা, আয়ত লেখা এবং হচ্ছে বহুভুজ। এখন দেখো এই দুইটা প্রশ্ন তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা যে বিচ্ছিন্ন চলক কাকে বলে, অবিচ্ছিন্ন চলক কাকে বলে। তোমাদের প্রশ্ন বলবে যে পাখির সংখ্যা একটি বিচ্ছিন্ন চলক, সেটা ব্যাখ্যা করো। পাখির সংখ্যা কি অবিচ্ছিন্ন চলক, একটা ব্যাখ্যা করো। অথবা পাখির সংখ্যা কোন ধরনের চলক, বা মানুষের সংখ্যা বা দৈর্ঘ্য কোন ধরনের চলক, পরীক্ষার প্রাপ্ত নম্বর কোন ধরনের চলক, এগুলো ব্যাখ্যা করো। এখন যেই যেই সংখ্যাটাকে আমরা আড়াই মানে এই দশমিক আকারে প্রকাশ করতে পারবো সেটা হচ্ছে অবিচ্ছিন্ন, আর যেটাকে পারবো না সেটা হচ্ছে বিচ্ছিন্ন। যেমন দৈর্ঘ্য হচ্ছে অবিচ্ছিন্ন, কেন, কারণ আমরা দৈর্ঘ্যকে বলতে পারি মনে হচ্ছে যে 2 মিটার, 2.5 মিটার, 3 মিটার, 3.5 মিটার। কিন্তু মানুষের সংখ্যা, গণসংখ্যা, ফুটবলের সংখ্যা আমরা বলতে পারবো না যে 1.5 জন, 2.5 জন। এটা আমরা একজন বা 2 জন বলতে পারি। দেখো বিচ্ছিন্ন যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাই বিচ্ছিন্ন চলক, যেমন জনসংখ্যা আহ, নির্দেশক উপাত্তের পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয়, তাই জনসংখ্যামূলক উপাত্তের চলক হচ্ছে বিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন কি, যে আর যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সেই সকল চলক অবিচ্ছিন্ন চলক, বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি। ঠিক আছে। এই হচ্ছে ভাই আজকে তোমাদের জন্য মানে হচ্ছে যে পরিসংখ্যানের এতটুকুই ক্লাস। আর এই প্রশ্নগুলো একটু দেখে নাও, এটা হচ্ছে যে কি এসএসসি বা দাখিলে যে প্রশ্নগুলো বেশি আসে, ক তে তোমার এই অবিন্যস্ত বলো, অবিন্যস্ত থেকে এই প্রশ্নগুলো কর ভিতরে বেশি আসতে পারে, এগুলো একটু শিখে নেবা। আর মানে সারণী থেকে এগুলো একটু বেশি আসতে পারে, শিখে নেবা। এরপর আরেকটা প্রশ্ন একটু তোমাদেরকে যেটা দেখালাম এই ধরনের প্রশ্ন, এই যে এখানে দেওয়া আছে, এই ধরনের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিবা। এরপর খতে আসতে পারে 3টা প্রশ্ন, এখানেও খতে আসতে পারে এই 3টা প্রশ্নের ভিতরে যে কোনো একটা। এখানে গতে এই 4টা প্রশ্নের ভিতরে, এখানে গত 4টা প্রশ্নের ভিতরে যে কোনো একটা আসতে পারে। কিন্তু পাই চিত্রটা 9-10-এ খুব কম, পাই চিত্রটা 9-10-এ দেয়নি। ঠিক আছে। এই হচ্ছে আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আগামী আর একটা পর্বে অন্য একটা কোনো কিছু নিয়ে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।